খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 22 তারিখ সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। টিকিট কেটেছি যখন ট্রেনের চাদর তোয়ালে আমার, যাত্রীর কাণ্ডে অবাক রেল, ভাইরাল ভিডিও। সগর্বে স্বদেশি জিনিস কিনুন, আত্মনির্ভর ভারতের সংকল্পে ফের বিদেশি দ্রব্য বর্জনের ডাক মোদির। কর্মী সমাজের পাল্টা আন্দোলনের ডাক, আদিবাসীদের পুজোর পরেই নবান্ন অভিযান। বড় সাফল্য কলকাতা পুলিশের, দিল্লি থেকে গুলশান কলোনি তাণ্ডবের মূল অভিযুক্ত গ্রেপ্তার। জিএসটি কৃতিত্ব রাজ্যের, ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো অবদান নেই, মোদীকে খোঁচা মমতার। জামিনে মুক্তি পেতেই হামলা, তামান্না খুনে অভিযুক্তের আত্মীয়দের উপর কাজ করায় সিপিএম। অভিষেক শুভমানদের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল পাকিস্তান, 6 উইকেটে জয় ভারতের। পশ্চিম বর্ধমানের ধেনুয়া গ্রামে দেবীর ঝুঁটিতে সফর, মহালয়াতেই দশমী। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটা লাইক দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। রেলের দেওয়া চাদর তোয়ালে চুরি, ধরা পড়তে রেলকর্মীদের সঙ্গে বচসা যাত্রীর। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই বলছেন কেউ করেন অভাবে চুরি, আবার কেউ স্বভাবে। শেষমেশ অবশ্য ব্যাগ থেকে চুরি করা চাদর তোয়ালে বের করে দেন অভিযুক্ত ওই যাত্রী। ঘটনায় নড়ে চড়ে বসেছে রেলও। এক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে আইনি পদক্ষেপ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে এদিন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পুরুষোত্তম এক্সপ্রেসের ঘটনা। দিল্লি থেকে পুরী যাচ্ছিল ট্রেনটি। সেই সময় অভিযুক্ত ওই যাত্রীর কীর্তি ধরা পড়ে। এক রেলকর্মী গোটা ঘটনা দেখেন, শুধু তাই নয়, ক্যামেরাবন্দি করেনও তিনি। সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন অভিযুক্ত ওই যাত্রী। শুধু তাই নয়, ওই রেলকর্মীকে অভিযুক্তের ব্যাগ থেকে বিছানার চাদর, কম্বল বের করতেও দেখা যাচ্ছে সেখানে। রেলকর্মীকে বলতে শোনা যাচ্ছে, স্যার, আপনার ব্যাগ থেকে 4 সেট বিছানার চাদর এবং তোয়ালে সবই বেরিয়ে আছে, হয় এগুলো ফেরত দিন, না হলে 780 টাকা দিন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করে নেন। জানান তার মা ভুল করে ব্যাগের মধ্যে ওই চাদর এবং তোয়ালে ঢুকিয়ে নিয়েছিলেন, কিন্তু তা মানতে চাননি রেলের ওই কর্মী। এমনকি পরে ঘটনাস্থলে যান টিকিট পরীক্ষকও। তিনি ওই যাত্রীর বিরুদ্ধে রেলের আইনে মামলা করারও হুঁশিয়ারি দেন। এমনকি পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হবে বলেও সতর্ক করেন। ঘটনায় কার্যত কিছুটা ভয় পেয়ে ব্যাগ থেকে সমস্ত চাদর তোয়ালে বের করে রেলের কর্মীদের হাতে তুলে দেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে তীব্র সমালোচনা, তীব্র কটাক্ষের ঝড় ওঠে। বিষয়টি মোটেই ভালো চোখে নেয়নি রেলও। এক বার্তায় রেল জানিয়েছে ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে। ভারতের ঋত গৌরব ফেরাতে বিদেশি দ্রব্য বর্জন করে দেশবাসীকে স্বদেশি দ্রব্য কেনার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানালেন, অজান্তেই আমাদের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে বিদেশি দ্রব্য। এই ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে। মেড ইন ইন্ডিয়াকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এখন থেকে আপনারা গর্বের সঙ্গে বলুন, আমি স্বদেশি জিনিস কিনি এবং স্বদেশি জিনিস বিক্রি করি। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বিদেশি পণ্য, আমরা তা নিজেও জানি না। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। মেড ইন ইন্ডিয়া পণ্য কিনতে হবে আমাদের, যেখানে আমাদের দেশের মানুষের পরিশ্রম মিশে রয়েছে। প্রতিটি বাড়িকে স্বদেশি প্রতীক হিসাবে গড়ে তুলতে হবে। প্রতিটি দোকান স্বদেশি পণ্যে সাজিয়ে তুলতে হবে। গর্বের সঙ্গে বলতে হবে, আমি স্বদেশি জিনিস কিনি। দেশের স্বাধীনতার লড়াইয়ের সময় স্বদেশি আন্দোলনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা আন্দোলন শক্তি পেয়েছিল এই স্বদেশি অভিযান থেকে। ঠিক একইভাবে আমাদের দেশের সমৃদ্ধি অভিযান শুরু হবে এই স্বদেশি পণ্যের মাধ্যমে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিবৃতি এমন সময় এলো যখন আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ চরম আকার নিয়েছে। দেশের উপরেও লাগু হয়েছে ট্রাম্পের 50% শুল্কের বোঝা। কার্যত বন্ধ হয়েছে আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানি। শুধু তাই নয়, আমেরিকায় চাকরির সন্ধানে যাওয়া ভারতীয়দের জন্য H-1B ভিসার খরচ বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে। সরাসরি এর গুরুতর প্রভাব ভারতের উপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি এগোতে শুরু করেছে ধীর পায়ে। যদি তা সম্পন্ন হয় তবে এর জেরে কম শুল্কে ভারতের বাজারে
প্রবেশাধিকার পাবে মার্কিন পণ্য, চাপ পড়বে ভারতীয় ব্যবসায়ীদের উপর। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর স্বদেশি পণ্য কেনার আহ্বান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বাকিবহুল মহলের মতে দেশের অর্থনীতির কঠিন এই সময় দেশ বাঁচানোর ভার প্রতিটি দেশবাসীর উপর ন্যস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মী সমাজের পাল্টা এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল আদিবাসীরা। কর্মীদের আদিবাসী হওয়ার চেষ্টার প্রতিবাদে পুজোর পরে এবার নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীদের সম্মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। এদিন বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলন করে আগামী 12ই নভেম্বর নবান্ন অভিযানের ডাক দেয় আদিবাসীদের সম্মিলিত এই মঞ্চ। আদিবাসী স্বীকৃতির দাবিতে বাঁকুড়া সহ জঙ্গলমহলের কর্মীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুজোর মুখে রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধি করতে রেল টেকার ডাক দিয়েছিল কর্মী সমাজ। যদিও তাতে নিষেধাজ্ঞা চাপিয়েছে হাইকোর্ট, তারপরেও নিজেদের দাবিতে অনড় কর্মী সম্প্রদায়। এদিকে পুজোর মুখেই রেল অবরোধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে পুরুলিয়ার একাধিক ব্যবসায়ী এবং সামাজিক সংগঠন। ওই মামলাতেই হাইকোর্ট রেল অবরোধ নিষেধাজ্ঞা জারি করে। এবার কর্মীদের আন্দোলনের পাল্টা রাজ্যের উপর চাপ বাড়াতে সরাসরি নবান্ন অভিযানের ডাক দিল আদিবাসীদের সম্মিলিত মঞ্চ। কর্মীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নবান্ন অভিযানে জুড়েছে আরও একাধিক ইস্যু। জল, জঙ্গল, ভূমির অধিকার, শিক্ষার অধিকার, বিভিন্ন আদিবাসী ভাষার সরকারি স্বীকৃতি সহ অন্যান্য দাবিও জানানো হবে বলে জানিয়েছে ওই সম্মিলিত মঞ্চ। এদিকে আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের কর্মী সম্প্রদায়ের একটা বড় অংশ। তাদের দাবি 1931 সালের জনগণনা পর্যন্ত তাদের প্রিমিটিভ ট্রাইব হিসাবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পর স্বীকৃতি চলে যায়। তাদের সাফ দাবি সেই স্বীকৃতি তাদের ফেরত চাই। আনন্দপুরের গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনায় বড়সড় সাফল্য কলকাতা পুলিশের। তাণ্ডবের মূল চক্রী মিনি ফিরোজকে অবশেষে গ্রেপ্তার করা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল 6টা নাগাদ মিনি ফিরোজ গ্রেপ্তার হয়েছে নয়াদিল্লি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। হামলার পর থেকেই ফিরোজ পলাতক ছিল। ঘটনার 10 দিন পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সে। এর আগে পুলিশ এই ঘটনায় মোহাম্মদ সাজিদ আহমেদ হোসেন ওরফে মোহাম্মদ মধু এবং রাজা খানকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের মধ্যে দুজন চৌবাগা এবং একজন তিনজলা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সাজিদের কাছ থেকে একটি 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি এবং রাজার কাছ থেকে একটি পিস্তল এবং 2 রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা এলাকা দখলের সঙ্গে যুক্ত মিনি ফিরোজের গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গুলশান কলোনির এক কারখানাকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তাদের মধ্যে গোলমাল নাকি বহুদিনের। অভিযোগ, গত বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখায়। এর প্রতিবাদ করে অন্য গোষ্ঠী। অভিযোগের পরেই সংঘর্ষ বেঁধে যায়, চলে গুলি। এলাকার বাসিন্দাদের অভিযোগ অন্তত 3 রাউন্ড গুলি চলেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনারও তদন্তে নেমেছে গ্রেপ্তারি। এদিকে এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। যাতে নতুন করে কোনো অশান্তি না হয় তাই এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। অবশেষে ঘটনার 10 দিন পরে মূল অভিযুক্ত ধরা পড়ল। গত বৃহস্পতিবার ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ পলাতক ছিল। অবশেষে দিল্লি থেকে তাকে পাকড়াও করল কলকাতা পুলিশ। আপাতত তাকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। জিএসটির কৃতিত্ব আসলে রাজ্যের। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো কৃতিত্ব বা অবদান নেই। পুজো উদ্বোধনে গিয়ে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে দেশ জুড়ে নতুন জিএসটি কার্যকর করা হচ্ছে। একগুচ্ছ পণ্যের দাম কমবে, তা নিয়েই রবিবাসরীয় বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্যের পরেই নাম না করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায় কাটলো টাকা আমাদের, প্রচার হচ্ছে ওনাদের। শুধু তাই নয়, একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপর রাজ্যকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার মহালয়ার পুণ্যতিথিতে শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই এদিন সেলিমপুর পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। এরপর বাবুবাগান, বান্ধব সম্মেলনে, যোধপুর পার্ক, 95 পল্লী সহ কলকাতার তথা বাংলার একাধিক পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একদিকে যেমন বাংলা এবং বাঙালি অস্মিতাকে নষ্ট হতে দেবেন না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে নয়া জিএসটি নিয়ে মোদী সরকারকে কটাক্ষও করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিমা থেকে জিএসটি তুলে নিতে প্রথমে আমিই চিঠি লিখেছিলাম, মানুষের কষ্ট হচ্ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যে। শুধু তাই নয়, এর জন্য রাজ্য যে ব্যাপক রাজস্ব হারাচ্ছে তাও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন এজন্য রাজ্যের রাজস্ব লোকসান হচ্ছে 900 কোটি টাকা। বাদবাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায় টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, এজন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি রাজ্যগুলিকে ঘুরিয়ে টাকা দেওয়া হবে, কিন্তু 100 দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া। কিন্তু এরপরেও মানুষ এতে উপকৃত হবে, তাতে তিনি খুশি বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বলে রাখা প্রয়োজন, রবিবার বিকেলে মূলত জিএসটির সংশোধিত কাঠামোর কথা দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী মোদী। এর ফলে কতখানি উপকৃত হবে গরিব এবং মধ্যবিত্ত, সে কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন এখন থেকে শুধুমাত্র 5% এবং 18% জিএসটি থাকবে। এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে। নদিয়ার কালীগঞ্জ ফের অশান্ত। তামান্না খুন মামলায় অভিযুক্তের আত্মীয়ের উপর হামলার অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। শনিবার সকালে মোলান্দিতে এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত রফিকুল শেখকে ভর্তি করা হয়েছে বহরমপুর মেডিকেল কলেজে। অভিযোগ, সিপিএম কর্মী সাদ্দাম শেখ এবং ঈদ মোহাম্মদ সহ 5 জন রফিকুলের উপর আচমকা চড়াও হয়। মুর্শিদাবাদ থেকে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। এরপর থেকেই অভিযুক্তরা পলাতক। রফিকুলের পরিবার মীরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, গত 23 জুন তামান্না খুনের ঘটনায় মোলান্দি উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিন রাতেই খুনের মামলায় ধৃত আদর আলীর আত্মীয় বাদশা শেখকেও লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে সিপিএম এর বিরুদ্ধে। তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি। গুরুতর আহত বাদশাকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেলে। এই ঘটনার পরদিনই কালীগঞ্জ থানায় মোট 20 জনের নামে অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে সাদ্দাম শেখ এবং ঈদ মোহাম্মদের নামও ছিল। জুলাই মাসে পুলিশ তাদের গ্রেপ্তার করলেও সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন দুজনে। স্থানীয়দের দাবি, জেল থেকে মুক্তি পেয়ে ফের দাপট দেখাতে শুরু করেছেন সাদ্দাম এবং ঈদ মোহাম্মদ। তারই জেরে শনিবার ফের এই হামলার ঘটনা ঘটে। অন্যদিকে কালীগঞ্জের সিপিএম নেতৃত্বের দাবি, তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, তামান্না খুনের ঘটনায় এখনো পর্যন্ত 14 জন প্রকৃত অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি। উল্টে বাম কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পরেই শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ফলে উত্তেজনা ছড়িয়েছে মোলান্দি এবং আশেপাশে এলাকায়। এশিয়া কাপে সুপার 4-এর ম্যাচে পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারত। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয়েছিল পাকিস্তান। তবে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে কোনো অসুবিধাই হলো না ভারতের। ম্যাচের 19তম ওভারেই 6 উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার। তবে ব্যাটিং করতে নেমে এদিন প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন পাক ওপেনার সাহেবজাদা ফারহাদ। শিবম দুবির বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে 45 বলে 58 রান করেন তিনি। সাইম আয়ুবের ব্যাট থেকে আসে 17 বলে 21 রানের ইনিংসের শেষ দিকে 8 বলে 20 রানের ইনিংস খেলেন ফাহিম আশরাফ। এছাড়া আর কেউ তেমন উল্লেখযোগ্য রান করতে না পারলেও নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমেই মারমুখী মেজাজে পাক বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা শুরু করেন দুই ভারতীয় ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা। আউট হওয়ার আগে শুভমানের ব্যাট থেকে আসে 28 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস। এরপর ব্যাট করতে নেমে 0 রানে আউট হয়ে যান সূর্যকুমার, কিন্তু তারপরেও আটকানো যায়নি অভিষেক ঝড়। আউট হওয়ার আগে 39 বলে 74 রানের ইনিংসে ম্যাচ জেতা ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপর খেলার হাল ধরেন তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন জুটি। তবে 17 বলে 13 রান করে আউট হয়ে যান সঞ্জু। এরপর ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত এই হার্দিক তিলক জুটির ওপর ভর করেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারতীয় দল। 19 বলে 30 রান করে অপরাজিত থেকে যান তিলক বর্মা। মহালয়াতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষের। তারপরেই চারিদিকে শুধুই পুজো পুজো ভাইবস শুরু হয়ে যায়। বর্তমান সময়ে পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে যায় মহালয়া থেকেই, তাই প্যান্ডেল হপিং চলতেই থাকে। কিন্তু কোথাও শুনেছে মহালয়াতে পুজো শুরু হয়ে মহালয়াতে শেষ হয়ে যায়? অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি। আসানসোলের বার্নপুরের হীরাপুর ধেনুয়া গ্রামে এমনই অভিনব পুজো হয়ে আসছে। দামোদরের নদীর তীরে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম। সেখানেই মহালয়ার দিনে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। রবিবার মহালয়া উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল।
এখানে একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করা হয়। একদিনেই বিভিন্ন ক্ষণের সময় পুজোর বিভিন্ন রীতিনীতি মেনে আয়োজন করা হয়। একদিনেই তৈরি করা হয় 4 রকমের ভোগ। দশমী পুজো শেষ করে ঘট বিসর্জন করা হলেও মাতৃ প্রতিমা কিন্তু রেখে দেওয়া হয়। সূত্রের খবর, এই আশ্রমের প্রতিষ্ঠাতা যতীন মহারাজ। 1937 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা করা হয়, কিন্তু 1978 সালে নিজের গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। কিন্তু 10 বছর আগে তার মৃত্যু হলেও একই নিয়ম রেখে পুজো করে আসছেন গ্রামের লোকেরা। মহালয়াতে পুজোর আনন্দে মেতে উঠলেও সঙ্গে থাকে বিষাদের ছায়া। গোটা রাজ্যে যখন পুজোর বোধনের আনন্দে মাতোয়ারা, তখন একদিনেই পুজো শেষ হয়ে যায় এখানে। জানা যায়, এই আশ্রমের দেবীর রূপের পরিবর্তন হয়েছে। প্রথম দিকে দেবী ছিলেন অগ্নিবর্ণা, পরে তা পরিবর্তন করে হয় শ্বেত শুভ্র, তারপরে হয় রং বসন্তে। এখানে দেবীর সিংহ বাহিনী বলেও অসুর দলনী নন। দেবীর সঙ্গে থাকেন তার 2 সখী জয়া এবং বিজয়া। 10 বছর আগে এই আশ্রমের প্রতিষ্ঠাতা যতীন মহারাজের মৃত্যু হলেও নিয়মই কোনো নড়চড় হয়নি। বিগত 10 বছর ধরে আগের নিয়মেই পুজো হয়ে এসেছে। রবিবার মহালয়ার দিন সকাল থেকেই এই আশ্রমে বেড়েছে পুজোর বাতি। এদিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো করে ঘট বিসর্জনের ব্যবস্থা করা হবে। পরে আনন্দের সঙ্গে সঙ্গে কোথাও একটা যন্ত্রণা থেকেই যায় গ্রামবাসীদের মধ্যে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।